অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আমরা নির্বাচন এবং নির্বাচনে যে আইন শৃঙ্খলা আশঙ্কা সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি যদি এখানে কিছু যুক্ত করেন, আজকে আপনারা এটা নিয়ে মন্তব্যও করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এটা নিয়ে কথা বলেছেন যে ঘটনাটি নির্বাচনের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে হাদির উপরে হামলার ঘটনা। শেখ ফজলে বারী মাসুদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আসলে যেটা বিষয়, আমাদের যেটা মনে হয় যে আইন শৃঙ্খলা বিষয়ে আমার মনে হয় সরকার একটা লুকোচুরি খেলছে। কারণ এই সরকার আসার পরে তাদের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলাটাকে সুন্দর করা, পরিবেশটাকে সুন্দর করা। আমরা দেখলাম এটা করার জন্য কিছু উদ্যোগও নেওয়া হয়েছিল। এক একটা উদ্যোগ নেয় আবার সেখান থেকে ব্যাকে আসে। যেমন দেখেন আপনি, ডেভিল হান্ট ঘোষণা করলো, সেটা করার পরে আবার কি হলো আমরা যেগুলো জানি না, সেটা যথার্থ হলো না। এরপরে অস্ত্র উদ্ধার, সেটাও হলো না। এরপরে আপনি দেখছেন, নিশ্চয় জানা আছে আপনাদের, যে যাদেরকে ফ্যাসিস্টদের মধ্যে থেকে যারা দেশে আছে এদেরকে গ্রেপ্তার যা করা হলো, তার বলতে গেলে 90%ই আবার ছেড়ে দেওয়া হলো। এইভাবে আমরা যদি দেখি, এবং আইনের যে দুর্বলতার কথা আগেও আলোচনা হলো, তো এ সমস্ত কারণে আপনি দেখেন এখন কি হচ্ছে, হাদিকে যারা হত্যা করেছে একে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। আপনি এই কথাটা এখন বলেন কেন? আপনি পুরস্কার তো দরকার নেই, আপনি আগেই তো আইন শৃঙ্খলাটার পরিস্থিতিটা উন্নতি করতে পারতেন। এক। দুই নাম্বার হলো, আপনি এখানে পুরস্কার ঘোষণা করতেছেন, অথচ এই লোকটা হত্যা করার পরে পল্টনের মতো একটা জায়গায়, এই এলাকার যে প্রার্থী, তাকে হত্যা করার পরে সে দিব্যি এখান থেকে পালিয়ে চলে গেল। আজকে খবর বেরিয়েছে সে ইন্ডিয়া চলে গেছে। এত কিছু হচ্ছে, আমাদের প্রশাসনের কাজটা কি, প্রশাসন করেটা কি, এটা কিন্তু আমাদের বড় প্রশ্ন। তো কাজে আমার মনে হয় একদিকে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন, আবার আপনি জামিনে মুক্তি দিয়ে দিচ্ছেন, বিচারকরা মুক্তি দিয়ে দিচ্ছে, আমাদের সম্মানিত অ্যাডভোকেট যারা আছেন এরাও তাদের পক্ষে লড়তেছেন। কেন আমি 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 কিভাবে লড়ি? একজন ফ্যাসিস্টদের পক্ষে যারা ছিল, যারা এত মানুষকে হত্যা করলো, আমার এতটুকু ন্যূনতম বোধ নাই? আমার কি সব পেশা, সবই টাকা অর্জন করতে হবে? আমি তার পক্ষে লড়ছি, এবং এখানে একটা সিন্ডিকেট কাজ করে এদেরকে জামিনে বের করে দিচ্ছে। আপনি দেখেছেন রিপোর্টে এসছে, যেই লোকটা হত্যা করেছে সে নাকি 2বার জামিন পেয়েছে। তো এটা কেমন আমাদের দেশের আইন, যে এরকম একটা লোককে জামিন দিয়ে দিচ্ছে, এরপরে সে আবার কিলিং করতেছে? তো এটা আমাদের মারাত্মক দুর্বলতা। আমরা মনে করি এটা নির্বাচনের জন্য চরম একটা হুমকি। এখন সরকার কতটুকু করতে পারবে, নাকি এগুলি করে সরকারি নির্বাচনটাকে ভন্ডুল করার জন্য চেষ্টা করছে? আর আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট তারা তো আছেই, তারা তো কাজ করবে, তারা সুযোগ পেলে। এই প্রশ্নটা নিয়ে আমি আবুল কালাম আজাদ মজুমদার কাছে যাব, কিন্তু আপনি যে অভিযোগ করলেন সেটা তো আসলে ভয়ঙ্কর অভিযোগ। সেটা নিয়ে নিশ্চয়ই ওনার বলার থাকবে কিছু। তার আগে একটু শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার একটু মন্তব্য জানিয়ে। আমি কথাটা শেষ করি। আমি এককভাবে সরকারকে বলছি যে তা না। আমার কথা হলো যে সরকার যদি প্রকৃত অর্থে নির্বাচনটা চায়, তাহলে তাকে তো পরিবেশটা তো করতে হবে। আমরা এত কিছু বললাম যে পরিবেশটা করার জন্য আপনারা এগুলি করেন, সেগুলি না করে তফসিল প্রয়োজন ছিল দিয়েছে। না, কিন্তু সরকারের তো চ্যালেঞ্জও অনেক বেশি, মানে এই সরকারের কিন্তু চ্যালেঞ্জও বেশি, একদম শুরু থেকে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেটাও তো স্বীকার করতে হবে। না, সেগুলি আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা তখন ওই আগে একটু শুনে নেব, ওনার একটু শুনে নিল, তখন ডিবেটটা সুবিধা হবে। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় পার করছি। বাংলাদেশের ইতিহাসে জুলাই পরবর্তী সময় বা জুলাই যেটি সংঘটিত হয়েছে সেরকম কোনো ঘটনা অতীত যে ইতিহাসের কোনো ঘটনা নেই। আমরা যেটিকে 100 বছরের মধ্যে একটি ঐতিহাসিক ঘটনা মনে করি। এটি রাজনৈতিক দলের নেতৃত্বে নয় বা রাজনৈতিক দল সমূহের পরিকল্পিত কোনো উদ্যোগে নয়, যেটি সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে বা তাদের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে। এবং একটা মৌলিক বিষয় হচ্ছে যে অতীতের সমস্ত আন্দোলন বা সংগ্রামে যখন যার বিরুদ্ধে হয়েছে কিনা, তারা কিন্তু লাইভ ছিলেন, তারা কিন্তু নির্বাচনে ছিলেন, তারা দেশের ভেতরে ছিলেন, তারা সমস্ত প্রক্রিয়ার অংশীদার ছিলেন। এই প্রথম আমরা যে নির্বাচনটা অংশগ্রহণ করতে যাচ্ছি, তখন যে শক্তির বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা দৃশ্যত আমাদের মাঝে নেই, বা তারা দেশ থেকে পালিয়ে গেছে, অথবা তারা লুকিয়ে আছে, আত্মগোপনে আছে। সুতরাং পরিস্থিতিটা ভিন্ন।
এই ভিন্নতা নিয়ে অন্তর্বর্তী সরকার শুরু করেছে। আপনি যেটি বলেছেন, তাদের বহুবিধ চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই তো অন্তর্বর্তী সরকারকে সমস্ত অংশীজনদের সহযোগিতা দেওয়ার বিষয় ছিল। আমরা সকলেই সবসময় বলবার চেষ্টা করেছি যে এই সরকারকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকারের মতো এই সরকারের দায়িত্বে পরিধি নির্ধারিত ছিল না। অনেক বেশি ব্যাপক, অনেক বেশি বড় পরিধিটা নির্ধারণ করা ছিল। তার ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে পুলিশ আমাদের কার্যকর ছিল না, থানা প্রশাসন কার্যকর ছিল না। সেই জায়গায় সরকার চেষ্টা করেছে, করে নাই তা নয়, কিন্তু পুলিশকে যে জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে যে মোটিভেশনটা দেওয়ার কথা বা তাদেরকে তার যে ট্রমাটাইজ অবস্থা থেকে ফিরিয়ে এনে একটা কার্যকর জায়গায় পৌঁছানোর দরকার, সেই জায়গাটা দক্ষতার সাথে করতে পেরেছে বলে আমরা মনে করি। একই সাথে যারা এই পুলিশ বাহিনীর যে সমস্ত সদস্যদেরকে ব্যবহার করে ফ্যাসিস্ট তার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘ সময় ধরে পরিচালনা করেছেন, তাদের অংশীজনরা এই প্রশাসনের ভিতরে থেকে গেছে। সুতরাং সরকারের ভেতরে নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার এটা করতে হচ্ছে। এরপরও যখন আপনি সরকারকে যারা দায়িত্বে থাকবেন, জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদের কিন্তু শক্তির বিষয়টাই প্রধান। তারা যদি সাহসী এবং শক্তিমান না হয়, তাহলে জনগণ আশ্রয়হীন হয়ে পড়ে, জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দল, সাধারণ মানুষ সকলের একই অবস্থা কিন্তু দাঁড়িয়েছে। হ্যাঁ, কিন্তু এই সরকারের প্রতি তো আসলে ম্যান্ডেট ছিল একটা নিরঙ্কুশ। মানে জুলাই অভ্যুত্থানের পরে সবগুলো দল এরকম আসলে কখনো দেখা যায়নি যে এই সরকারের বিরোধী দল ছিল না দেশে, মানে সবাই সমর্থন দিয়েছে অকুণ্ঠভাবে। সেই কারণে আবুল কালাম আমি একটা শেষ করছি, সেটা যেমন ছিল তেমনি ভাবে আমরা যারা জুলাই অভ্যুত্থানের অংশীজন বলি আমরা দাবি করছি, আমাদের সহযোগিতার ধরনের কিন্তু অনেক রকমের পার্থক্য ছিল। আমরা কিন্তু বিভাজিত হয়েছি নানা বিষয়, এবং সরকারকে অস্থির করবার জন্য, সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন চাপে ফেলবার ক্ষেত্রে আমাদের অনেক ভূমিকা ছিল। তার মানে আপনাদের মধ্যকার অনৈক্যটা সরকারকে দুর্বল করে সন্দেহ নেই। আপনি দেখুন, ওসমান হাদির উপরে এই হত্যা প্রচেষ্টা চালানোর পর সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখনও কিন্তু এরপরেও কিন্তু আমরা রাজনৈতিক অংশীজনরা কিন্তু পরস্পরকে দোষারোপ করবার চেষ্টা করেছি, এই হত্যাকাণ্ডের নিন্দা করে তার যখন আসলে আরো সংগঠিত থাকার কথা ছিল। গতকালকেই বোধহয় প্রধান উপদেষ্টা বসেছিলেন রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা বসেছিলেন, তিনি রাজনৈতিক দলের সাথে তিনি স্পষ্টত একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আপনাদের ঐক্যবদ্ধহীনতা অথবা ঐক্য যদি না থাকে তাহলে এই চ্যালেঞ্জ থেকে যাবে। সুতরাং ওনার পক্ষ থেকে উনি বলবার চেষ্টা করেছেন। এখন আমরা যারা নির্বাচনের অংশীজন, যারা এই লড়াই সংগ্রামে থাকবো, যারাই নিরাপত্তাহীনতার ভিতরে ইতিমধ্যে আমরা ঢুকে গেছি, তাদেরই এই বিষয়ে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার। জি, আবুল কালাম আজাদ মজুমদার। জি, ধন্যবাদ আপনাকে। সরকারের তো অবশ্যই অনেক দায়িত্ব এবং সরকার সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, কখনো সফল হয়েছে, কখনো সফল হয় নাই। আমি স্বপন ভাইয়ের কথাটা দিয়েই আসলে শুরু করতে চাই। উনি কিন্তু বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে, সরকারকে অনেকেই বলেছে যে সহযোগিতা করবে বা করেছেও, কিন্তু সহযোগিতার ধরনের কিন্তু রকম ফেজ ছিল। আপনি এই রকম থাকার কারণেই কিন্তু এই সরকার প্রায় 1700-র মতো আন্দোলন মোকাবেলা করেছে, এবং এই আন্দোলন মোকাবেলায় সরকারকে কিন্তু একাই মোকাবেলা করতে হয়েছে। এই আন্দোলন মোকাবেলায় সরকার কিন্তু খুব বেশি যে কাউকে পাশে পেয়েছে তা না, বরঞ্চ ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো কিছু কিছু আন্দোলনে তারা আরেকটু ফুয়েল যোগ করেছে এবং সমর্থন দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। কারণ রাজনৈতিক এই আন্দোলনগুলো কি একটু মানে এরকম যে এই সরকারের প্রতি আকাঙ্ক্ষা বেশি ছিল? না, পুরোটা সবগুলো তো এরকম অবশ্যই না। আপনার কিছু কিছু আন্দোলন ছিল দূরভিসন্ধিমূলক, কিছু কিছু একেবারেই অন্যায্য। প্রথম দিকে আপনার মানুষের কিছু দাবি দেওয়ার বিষয় ছিল যে মানুষ দীর্ঘদিন ধরে দাবি দেওয়া জানাতে পারছিল না, তাদের দাবি দেওয়া জানানোর পথগুলো রুদ্ধ ছিল, তারপর তারা দাবি দেওয়া জানিয়েছে। কিন্তু এখন এসে যখন আপনি জানেন যে 2 মাস পরে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, তখন এসে আপনার কিছু কিছু আন্দোলন করা হচ্ছে, এই আন্দোলনগুলো তো একেবারেই অযৌক্তিক। কারণ আপনি জানেন যে এই সরকার যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্তও নেয়, সেটা বাস্তবায়ন করতে হলে আপনাকে পরের সরকার যিনি আছে তাকে অনবোর্ড করতে হবে, এবং
তাকেই আসলে বাস্তবায়ন করতে হবে। তো এই নির্বাচনের কালীন এই সময়ে এসে নানা ধরনের দাবি দেওয়া, সচিবালয়ের মধ্যে 20% ভাতার জন্য অর্থ উপদেষ্টাকে আপনার অবরুদ্ধ করে রাখা, আপনার কাছে কি মনে হয় যে এগুলো খুব আপনার সৎ উদ্দেশ্য নিয়ে করা? এগুলো মোটেও সৎ উদ্দেশ্য নিয়ে করা না। এই ধরনের দাবি দেওয়াগুলো করা হয়েছে আসলে সরকারকে বিব্রত করা, সরকারকে বেকায়দায় ফেলা এবং ক্ষেত্র বিশেষে দেশটাকে অস্থিতিশীল করে তোলার একটা উদ্দেশ্য নিয়ে। তো এই যে আন্দোলনগুলো সরকার মোকাবেলা করেছে, এই আন্দোলনগুলো মোকাবেলা করতে গিয়ে আপনি দেখেন যে শিক্ষাঙ্গনে আপনার 600-র বেশি আন্দোলন হয়েছে শিক্ষাঙ্গনেই বাংলাদেশে। এই শিক্ষাঙ্গনে কি সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই, শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর আপনার তাদের রাজনৈতিক কর্মী আছে, তাদের রাজনৈতিক অবস্থান আছে। তারা এই শিক্ষাঙ্গনের আন্দোলনগুলো আসলে মোকাবেলা করার জন্য কতটুকু ভূমিকা রেখেছে সেটা আসলে আমরা দেশের মানুষই বিচার করবে। আজকে এখানে এখন একটা নতুন অভিযোগ শুনলাম যে সরকারি নির্বাচন বানচাল করার জন্য এটা করছে কেন। এটা খুবই হাস্যকর একটা অভিযোগ, যদিও আমি জানি না যিনি অভিযোগ করেছেন তিনি এটার সপক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারবেন কিনা। আমার ধারণা মানে উনি একটা আশঙ্কা থেকে বলছেন। না, উনি আশঙ্কা না, উনি একটা অভিযোগ করেছেন। আশঙ্কা আর অভিযোগ দুটো পুরোপুরি ভিন্ন ধরনের শব্দ। আমি কিন্তু আশঙ্কা থেকেই করেছি। না, আশঙ্কাটা কেন আপনার? আশঙ্কার পিছনে তো একটা গ্রাউন্ড থাকতে হবে। আপনার গ্রাউন্ড ছাড়া তো আপনি আশঙ্কা করতে পারবেন না। দিলে আমি বলতে পারবো। হ্যাঁ, না, আপনাকে আমি কাইন্ডলি ওনাকে রিকোয়েস্ট করব, ওনাকে সময় দেন কেন উনি এই আশঙ্কাটা করছেন যে সরকারি নির্বাচন বানচাল করতে চাচ্ছেন, উনি একটু ইলাবোরেটলি এটা বলতে পারেন। ফজলে বাড়ি মাসুদ ভাই, আমি এটা আশঙ্কা করেছি। আমি একটা যে কেবল আশঙ্কা, নির্বাচন বানচালের জন্য প্রথমত তো ফ্যাসিস্টরা চেষ্টা করবেই, সাথে সাথে আমাদের আশঙ্কা এ কারণে যে আমরা কেন এই নির্বাচনের পরিবেশটা তৈরি করলাম না এতদিনে, এখনো আইন শৃঙ্খলাটাকে আমরা সেই পর্যায়ে নিতে পারলাম না। আপনি দেখেন, আমি নিজেও একজন প্রার্থী, বিশ্বাস করেন এটা প্রত্যেকটা প্রার্থী যখন আমরা গণসংযোগে যাই তখন কিন্তু আমার ডানে বামে কে থাকে আমার দেখার সুযোগ থাকে না। আপনি যদি প্রত্যেকের এই অস্ত্রটা যেটা লুট হয়েছে, এই লোকটা যে কেন আপনি উদ্ধার করলেন না সিরিয়াসলি, এটা যদি উদ্ধার করতে পারতেন, এবং যদি আপনার এই যে দেখেন ঢাকায় আপনি হয়ে গেল, খুন হইলো হাদি ভাই, মানে ইনজুরি হইলো, এরপরে এই লোকটা কিভাবে ঢাকার থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে এখান থেকে কিভাবে ঢাকার বাইরে যায়, সাথে সাথেই তো ঢাকাকে ক্লস করা দরকার ছিল, চেকিং এর মধ্যে নেওয়া দরকার ছিল। কিভাবে সে রাত্রে টিকিট করে আমরা দেখলাম সে চলে যাচ্ছে ট্রেনে করে। এগুলি কি আমরা বর্ডার ক্রস করলো কিভাবে, যে খবরটা আমরা পেয়েছি যে বর্ডার পর্যন্ত ক্রস করলো কিভাবে, আমার মনে হয় প্রশ্নটা ছিল সরকার কিভাবে নির্বাচন বানচাল করতে চায়। আপনি সরকারের ব্যর্থতা আছে, ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। এই জন্য বলছি, শোনেন, পরিবেশ যদি আপনি সুশৃঙ্খল না করতে পারেন, আইন শৃঙ্খলা, তাহলে তো প্রার্থীরা ভোটারদের কাছেই যেতে পারবে না। সেটা সরকারের ব্যর্থতা হতে পারে, কিন্তু সরকার, আমি আপনাকে সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করছি যে আপনি সুনির্দিষ্ট একটা অভিযোগ করেছেন একটা আশঙ্কা থেকে সরকার নির্বাচন বানচাল করতে চায়, আপনাকে একটু কাইন্ডলি এটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বলছি। আমি সেটাই ব্যাখ্যা দিলাম যে আপনি যদি এটার কোনো আসলে অ্যাকচুয়ালি ব্যাখ্যা নাই না, আইন শৃঙ্খলাকে যদি আপনি যথার্থ না করেন, আপনি খেলতে বলে তোমরা সবাই খেলার মাঠে চলে যাও, কিন্তু খেলার মাঠের কোনো পরিবেশ আপনি তৈরি করলেন না, তাহলে এই পরিবেশটা করার দায়িত্ব সরকারের নাই? অবশ্যই দায়িত্ব আছে, করলো না। সরকারের দায়িত্ব আছে, সরকারের ব্যর্থতা আছে। এটির সাথে সরকারের মানে দুর্বিষণ দিয়ে আছে বা সরকার নির্বাচন পিছিয়ে দিতে চায়, বিষয়টা বোধহয় মিলিয়ে দেখা ঠিক হবে না। কারণ সরকারের বক্তব্য যেটুকু দেওয়া হয়েছে, বলা হয়েছে, তাতে করে সরকারের দৃঢ়তা দেখা গিয়েছে যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, দেশের মানুষও তাই মনে করে। ব্যাপারটা আমি একটু যদি আমার অবস্থানটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন সরকার যখন যেটা কমিটমেন্ট করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং তফসিল ঘোষণার আগ দিন পর্যন্ত সবার মধ্যে এই আশঙ্কা ছিল যে আদৌ নির্বাচন হবে কিনা, তফসিল ঘোষণা হবে কিনা, সেই কমিটমেন্টটা কিন্তু উনারা ওনাদের জায়গায় দেখিয়ে দিয়েছে। কিন্তু উনারা কেন ফেল করেছে সেই জায়গাটা আলোচনাটা আসলে করতে চাই। আজাদ ভাইকে আমি খুবই সম্মান করি, তারপরও আমি দুঃখের সাথে বলতে চাই, ধরেন নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের যে সংস্কার, এই যে আমরা সংস্কার শব্দটা বললেই কিছু কিছু মানুষের একদম গায়ে আগুন ধরে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু এতগুলো সংস্কার প্রস্তাবের মধ্যে এই দুইটা সংস্কার খুবই গুরুত্বপূর্ণ ছিল। যারা নির্বাচন করে এত আন্দোলন করলো, তারা কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য, লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হওয়ার জন্য যেই দুইটা প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সবচেয়ে বেশি জরুরি ছিল, সেই কাঠামোর কোনো পরিবর্তনের আলোচনাটা আর আগায় নাই। এবং এই কারণে এখন প্রার্থীরা তাদের জীবনের হুমকি, তাদের আসলে নির্বাচনী মাঠে তারা কতটুকু দাঁড়াতে পারছে, কি অসুস্থ প্রতিযোগিতা, এইটা
ছোট্ট প্রশ্ন করতে চাই। এটা আপনি হ্যাঁ যে হ্যাঁ করেন, আমি জাস্ট প্রশাসন একটু বলে এবং- নিই। ধরেন শোনেন, প্রশাসন এবং নির্বাচন বিচার কমিশনের ব্যবস্থা সংস্কারের কথা বলতেছেন, সংস্কারটা করবে কিভাবে এত দ্রুত? আপনি কি না, না। মঙ্গল গ্রহ থেকে না পুলিশ নাজমুল ভাই, এসে দেশ সংস্কারের চালাবে? একটা আপনি 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 এই আপনি আপনি interim শুনতে হবে government যে ভঙ্গুর সংস্কারের অবস্থা যে থেকে যে প্রস্তাবটা, দেশটা এভাবে সেই চালাইতেছে, প্রস্তাবের তার যে জন্য আপনি আলোচনা, ধন্যবাদ দেন তাদেরকে। একটু একটু অবশ্যই আমি ধন্যবাদ দিয়েছি, তাই না? ওনারা কমিটমেন্ট রেখেছে বলে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি। কিন্তু এই যে সংস্কারের প্রস্তাবনাটা তো আর ইন্টারিম গভর্নমেন্ট নিজে নিজে আলোচনা করে এটাকে একটা ডিসিশনের পার্ট করবে না, তাই না? এটা আমাদের দায়িত্ব ছিল, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল যে আমরা এই কথাগুলো তুলে আনবো। একমাত্র আমাদের দল ছাড়া এই বিষয়ে কেউ আলোচনা করে না, কারণ এটা গুরুত্বটাই ধরেন অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো এই সংস্কারের প্রস্তাবে আলোচনার মধ্যে ছিল, তারা তারা এই বিষয়টা নিয়ে তাদের দায়িত্ব এবং দায় এড়িয়ে গিয়েছে। আমি দুঃখের সাথে বলছি, আমাদের এই দায়িত্ব ছিল যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো মানে আমরা দেখেন, আমরা ছোট হইতে পারি, আমাদেরকে আপনারা নতুন বলেন, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি যে কোন কোন জায়গায় সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সমাধানের রাস্তাও বলে দিয়েছি। কিন্তু হ্যাঁ, ওভারনাইট এটা সমাধান হবে না, কিন্তু আপনাদেরকে তো ইস্যুগুলো আইডেন্টিফাই করে কিভাবে সমাধান করতে হবে সেইটা আপনাকে রিজনেট করতে হবে, সেটা ডিসকাস করতে হবে, তাহলে না আপনি সেটার জন্য প্ল্যান প্রোগ্রাম করতে পারবেন। আপনি যদি সমস্যা আইডেন্টিফাই না করেন, সেইটা আমরা আইডেন্টিফাই করে দিলাম, সেটা নিয়ে সমাধানের রাস্তা আলোচনা না করেন, সেটা সমাধান আজীবনেও হবে না। এবং আজীবন এরকম ওসমান হাদি সহ, আমি হুমায়ুন সহ, এই যেখানে যতজন নির্বাচনী প্রার্থী আছেন সবার জীবনের উপরে হুমকি আসবে। বিরোধী শুধু প্রতিপক্ষ, যারা আমাদের প্রতিপক্ষ, ধরেন আমি যে আসলে নির্বাচন করছি, আমার প্রতিপক্ষ আমাকে গুলি করা লাগবে না। যারা যারা তাদের ছদ্মবেশেই, যারা পতিত স্বৈরাচারী শাসকের গোষ্ঠী, তারা তো ওপেন বলেই দিয়েছে যে তারা আমাদেরকে প্রতিহত করার জন্য সর্বশক্তি লাগিয়ে দিবে। এখন আইন শৃঙ্খলা যে বাহিনী, সেই বাহিনীটার যেই সংস্কারটা, যেটা পুনর্গঠনের যে প্রয়োজনীয়তা ছিল, সেটা ঠিক না করে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে ঠিক করবেন? দেখেন, বা এই বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে দুইজন রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর দ্বারা নিহত হয়েছে, সত্যি না বলেন? এইটা তো আমাদের অভিজ্ঞতার অংশ। আজকে বর্ডার গার্ড কোথায় ছিল, কিভাবে হাদির কে হত্যাকারী বর্ডার ক্রস করে পালিয়ে গেল। এই যে আমাদের এত ভঙ্গুর আইন শৃঙ্খলা অবস্থা, আমরা পার্শ্ববর্তী দেশকে আমরা প্রশ্ন করি, তারাও তাদের দায় এড়িয়ে যায়। কিভাবে দায় এড়িয়ে যায় ভাই? তারা শেখ হাসিনাকে ফিরে দিক, তারা একটু নাজমুল হাসানকে একটু ফিরে দিক, শুনি, তাহলে অনেকক্ষণ বুঝবো যে তাদের কথা তিনি বলতে সত্যি। যুক্ত করতে হুমায়রা চেয়েছিলেন। আপুরা আসলে যেটা বলে, ওনারা সুন্দর সুন্দর কথা বলে, প্রস্তাব দেয়, সংস্কারের কথা বলে। সংস্কারটা এত দ্রুত সম্ভব কিভাবে? ইন্টিম আমরা গভর্নমেন্টের বলেছি আলোচনা করেন সমাধানের রাস্তা, প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করে দিয়েছি। আমি একটু আমার বলতে কথা চাই। আগে শেষ করতে দেন। ইন্টিম গভর্নমেন্টের কি ক্ষমতা আছে যে আমাকে, আপনাকে, বা এখানে মাসুদ ভাই আছে, বা এই যে আমাদের অভিজ্ঞ স্বপন ভাই আছে, তাদেরকে পুলিশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার? সেই ক্ষমতা তো নাই। একজন পুলিশ অফিসার বা পুলিশে আপনি নিয়োগ দিতে গেলে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে, তারপরে ট্রেনিং দিতে হবে, তারপরে তাদেরকে দায়িত্ব বন্টন করতে হবে। তো এখন ইন্টিম গভর্নমেন্টের হাতে যারা আছে, আনসারটা দিতে চাই, এক্সিস্টিং স্ট্রাকচারে এদের মূল্যবোধ ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হলো, এদেরকেই কাজে লাগিয়ে আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারতেন। দেশের ভঙ্গুর অবস্থা থেকে ইন্টিম গভর্নমেন্ট যেভাবে মোটামুটি ভাবে যেভাবে ঠিক করেছে, এটা ইটস এনাফ। এখন জি ভাই, এই জুলাইয়ের আগে আপনারাই ইন্টারিম গভর্নমেন্টকে গালি দিচ্ছিলেন, হঠাৎ করে শোনেন অ্যাডভোকেট আপু, আপনি শোনেন, আমার মনে হয় আমরা এখন পুলিশের সংস্কার এবং পুনর্গঠন দুইটা বিষয়টাকে আসলে আজকে সংস্কারের আলোচনাটা করবেন, সরকার প্রয়োজন, নির্বাচনটা কিন্তু কিভাবে সেটা হবে না বলে আপনারা খালি সংস্কারের কথা বলেন। সংস্কার কি? আপনি নির্বাচন চান না কেন? নির্বাচন হয়ে কে বললো চাই না? শক্তিশালী সরকার আমার মনে হয় এই বিতর্কটাকে আমাদের ঢোকা উচিত কাজ হবে। বলেন, নির্বাচনের জন্যই তো যেই জিনিসটা আমরা প্রয়োজন এই ছিল সেটা বিতর্কটা নিয়ে ঢুকতে আলাপ চাই না। করছি। বলেন, দেখেন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার ক্ষেত্রে রাজনৈতিক অংশীদাররা কি ভূমিকা রাখতে পারি, সেই বিষয়ে আলোচনাটাকে যদি আমরা করতে পারি, শোনেন স্বপন ভাই, তাহলে আমাদের কাজটা হবে। যেটা বলা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সরকারের উচিত যারা নির্বাচন করবেন বা যারা প্রার্থী, তাদের প্রয়োজনীয় নিরাপত্তাটুকু দেওয়া। এবং আমরা যদি এই কাজটা শুধু সরকারের উপর ছেড়ে দিই, আমরা মনে হয় আমরা ভুল করব। আমাদের প্রার্থী হিসেবে, আমাদের রাজনৈতিক নেতা হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে। আপনি মানে সরকার কিন্তু সেটার কথাই বলছে। আজকে প্রেস উইং থেকে এরকমটাই আপনি দেখেছেন যে যেটা বলছেন যে আমাদের যারা গুলি করেছে
তারা 10 দিন আগে থেকে হাদির সাথে মিশেছে এবং হাদির অফিসে মিটিং এ তারা উপস্থিত হয়েছে। এই ক্ষেত্রে যদি হাদি বা হাদির দলের যারা সিনিয়র আছে তারা যদি একটু সচেতন হতো, তাদেরকে প্রশ্ন করতো, তাদের পরিচয় জানতো, তাহলে হয়তো বা এটা হতো না। সেই জন্য আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। ধন্যবাদ, এবার বলেন। জি, আমি বলতে চেয়েছি যে ভাই যে বললেন যে প্রার্থীর অ্যাওয়ারনেস, আচ্ছা অ্যাওয়ারনেস আপনি কতটুকু করবেন? আমার যেই লোকটা 2 বার জামিন পেয়ে বেরোয় আসলো, এই লোকটার ব্যাপারে সরকারের নজরদারি কি? তারপরে দেখেন যে অস্ত্রগুলো থানার থেকে যে লুট হয়ে গেল, সেই অস্ত্রগুলো কতটুকু উদ্ধার হয়েছে, আপনি কতজন ডেভিল ধরতে পেরেছেন, এগুলি তো আপনি করেন নাই। এগুলি না আপনার- করে না, ভাই, এই আমি তো প্রসঙ্গ জনসংযোগে এই যাবো। প্রসঙ্গগুলো আমি কিন্তু এটা কিভাবে অলরেডি আমরা ডিসকাস করেছি। আপনার এই জনসংযোগে কি? আমি যাবো। কি জনসংযোগে যাব? হ্যাঁ। আমি জনসংযোগে যখন যাব তখন আমি কে স্বৈরাচারের দোসর, কে অস্ত্রধারী, আমি এটা পার্থক্য করবো কিভাবে? আমি তো অন্তর্জামী না। আপনার কথাটা তো বাস্তব না, না practical ঠিক, না। এটা 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 খুবই ঠিক, এটা খুবই ঠিক। আসলে একজন প্রার্থী তো দিনে রাতে অনেক সময় দেখা যায় যে 18 ঘন্টা তিনি ক্যাম্পেইনে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এটা। কাজ যে এটা আইন আপনাকে শৃঙ্খলা বাহিনীর মানে কাজ। পার্থক্য করে দেওয়া এটা যে আইন কে শৃঙ্খলা বাহিনীর ফ্যাসিবাদ, কাজ। কে কার জি, মনে এটা আইন কি শৃঙ্খলা আছে। বাহিনীর কাজ। আমাকে না, নিরাপত্তা দেয় আইন no, শৃঙ্খলা no, বাহিনীর আপু, কাজ। নজরুল ভাই যে জি, বলছে, আইন আপনার শৃঙ্খলা মনে অনেক বাহিনী টাকা করবো। আছে, আপনি অসুস্থ প্রতিযোগিতা করে আর্মস আর এই সশস্ত্র বাহিনী আপনি সাথে রাখতে পারেন। আমার সেই সুযোগ নাই। না না না, এটা আপনি ঢালাও আমি- বলবেন। বললেন একটু আমাদের সশস্ত্র বলতে চাই। বাহিনীর সাথে আপনি রাখতে একটু পারি না, এই বলেন, জন্য আমার নিরাপত্তা আসলে দেশকেই আচ্ছা, দিতে হবে। আমি একটু বলতে চাই, একটু এই বিতর্কটা আমরা যেখানে নিয়ে